আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফজরিদি। আরও একবার হাজির হয়ে গেলাম ইংরেজি প্রথম পত্র বিষয়টির লাইভ ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট 8 লেসন 1 অর্থাৎ দ্য ষাট গম্বুজ মস্ক, অর্থাৎ আমাদের হেরিটেজ বা ঐতিহ্য নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা। তাই শিক্ষার্থীরা তোমরা যেখানেই আছো দ্রুত জয়েন করে ফেলবে। জয়েন করে আমাকে জানিয়ে দেবে ক্লাসটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন করছো এবং কেমন আছো। অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিতে হবে। কমেন্ট বক্সে নিজের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দিতে হবে। এই যে আজকে আমাদের যেই প্যাসেজটি আমরা পড়তে যাচ্ছি, এটি আমাদের সামনে যে এসএসসি পরীক্ষা আসতে যাচ্ছে সেই এসএসসি পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষাটি কি এবং আমাদের পরীক্ষায় অবশ্যই প্যাসেজটি আসার মতো একটি গল্প। তাই শিক্ষার্থীরা তোমরা যেখানে আছো দ্রুত জয়েন করে ফেলবে। জয়েন করে একটু ক্লাসটি শেয়ার করে দিতে হবে এবং ক্লাসটিতে বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষাট গম্বুজ মস্ক, এই গল্প, এই প্যাসেজটি নিয়ে। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শুভ রহমান, রেজওয়ান আহমেদ, রিফাত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অঙ্কিতা রয় ওয়ালাইকুম আসসালাম। আলফা ওয়ালাইকুম আসসালাম। এমডি আজিম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশে কি বোর্ডে 90 পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যেতে পারে। ইংলিশে বোর্ডে 90 অবশ্যই পাওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আই কেম টু ইয়োর ক্লাস আফটার মেনি ডেজ। ইয়েস, আই এম টেকিং ইয়োর ক্লাস আফটার মেনি ডেজ। একটা বিশাল বড় গ্যাপের পর আমি ক্লাস নিচ্ছি। বেশ 20 দিন হয়ে গেল ক্লাস নেই না। হ্যাঁ, একটু না, অনেকটা দেরি হয়েছে। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকটা দেরি হয়েছে। বাট নো প্রবলেম, আমরা আমাদের যেই হাতে টাইমটুকু বাকি আছে এর মধ্যে আমরা এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করব। ম্যাম, আমি আপনার কোর্সে আছি ইবিআই। ইয়াস, ইবিআই কোর্স আমাদের সবচেয়ে বহুল জনপ্রিয় কোর্স। শিক্ষার্থীরা যারা যারা ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাবে, কেননা আমাদের টেকনিক ইজি এডুকেশন এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে রোড টু মিশন 100 কোর্স। আমাদের লক্ষ্য হচ্ছে সবার প্রস্তুতি হোক সেরা। এসএসসি 2025 সালের শিক্ষার্থী যারা যারা বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষায় বসতে যাচ্ছ, তাদের জন্য আমাদের টেকনিক ইজি এডুকেশন একটি কোর্স লঞ্চ করেছে। আমাদের এখানে বিভিন্ন বিষয়ের কোর্স আছে, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা কোর্স আছে। আমাদের কোর্সের যে বিশেষত্বগুলো আছে আগে একটু সেগুলো জেনে নেই। আমাদের কোর্সের প্রত্যেকটা ক্লাস ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, তাই শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারবে। মানসম্পন্ন ক্লাস করার পর অবশ্যই নিজেকে যাচাই করা প্রয়োজন, তাই নিজেকে যাচাই করার জন্য থাকবে মানসম্মত পরীক্ষা গ্রোথ দেওয়ার পাশাপাশি প্রতিদিন এইচডব্লিউ দেওয়া এবং নেওয়া করা হবে। প্রতিদিন আমাদের ক্লাসের শেষে এক্সক্লুসিভ শিট বা পিডিএফ দেওয়া হবে, যে পিডিএফ দেখে শিক্ষকরা পড়িয়ে থাকবে। এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তাই যে কোনো দিন যে কোনো অবস্থায় ক্লাসগুলো দেখতে পারবে। এবং সবার বহুল কাঙ্ক্ষিত, সবার প্রয়োজনীয় রোড টু মিশন 100 সাজেশন দেওয়া হবে, যেটা থেকে প্রতি বছর 95 থেকে 99% কমন আসতে দেখা যায়। আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু বিভিন্নভাবে সাজানো হয়েছে। আমাদের কোর্স প্ল্যান, কোর্স আউটলাইনগুলো খুব এক্সক্লুসিভ। আসো আমরা একটু জেনে নিই আমাদের কোর্সগুলো সম্পর্কে, যে কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইবিআই বাংলা ইংলিশ আইসিটি কোর্স, যেটাখানে আমরা 5টা সাবজেক্ট 3 মাস পড়বো মাত্র 999 টাকায়, যেখানে আমাদের থাকবে 70টির বেশি ক্লাস, 30টির বেশি পরীক্ষা। তারপরে আসছে আমাদের এসএসসির গণিত অর্থাৎ ম্যাথ যে বিষয়, এটার কোর্স। ম্যাথে থাকবে আমাদের 36+ ক্লাস ও 20+ এক্সাম। তারপর আছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বিজিএস। এইটাখানে থাকবে 70+ ক্লাস, 30+ এক্সাম, যেটার মূল্য হচ্ছে মাত্র 990 টাকা। তারপর আছে উচ্চতর গণিত কোর্স, সেইটার মূল্য হচ্ছে 790 টাকা। হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যবসায় উদ্যোগ অর্থাৎ কমার্সের শিক্ষার্থীদের কোর্স, মাত্র 499 টাকা। তারপর আছে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, আর্টসের শিক্ষার্থীদের কোর্স, যেটার মূল্য হচ্ছে মাত্র 490 টাকা। সাধারণ বিজ্ঞান, কৃষি অথবা গার্হস্থ্য কোর্সের মূল্য মাত্র 199 টাকা। এবং আমাদের ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম শিক্ষা কোর্সের মূল্য হচ্ছে মাত্র 99 টাকা। আমাদের এই কোর্সগুলো কিন্তু প্রত্যেকটাই দক্ষ শিক্ষক দ্বারা পরিচালনা করা হবে। ওকে, আমাদের এখানে ক্লাস সংখ্যা, পরীক্ষা সংখ্যা এবং আমরা মূল্যটিও জেনে নিলাম। আসো এখন জানা যাক কিভাবে ভর্তি হতে হবে।
আমাদের কোর্সে ভর্তি হওয়ার নিয়ম খুবই সহজ। তুমি যেই কোর্সে ভর্তি হতে চাও সেই কোর্সের নির্ধারিত পরিমাণ অর্থ আমাদের বিকাশ বা নগদ নাম্বারে পাঠাতে হবে। তারপরে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে প্রত্যেকটা কোর্সের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে রিকোয়েস্ট পাঠাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে তোমাকে সেই লিঙ্কে জয়েন করতে দেওয়া হবে। তারপরে থেকেই তুমি কিন্তু আমাদের ক্লাসগুলো করতে পারবে। আমাদের ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে 15ই নভেম্বর 2025 সাল থেকে এবং চলমান থাকবে 10ই ফেব্রুয়ারি 2025। তাই শিক্ষার্থীরা 50% ছাড় থাকতে থাকতে দ্রুত কোর্সে ভর্তি হতে হবে, কেননা এবারের যাত্রা তোমাদের একার নয়, আমাদের সাথে একত্রিতভাবে আমরা একটি যাত্রা করব এবং সেই যাত্রা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে অবশ্যই A+। তাই আর দেরি না করে সবাই দ্রুত ভর্তি হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে অবশ্যই কোর্স নিয়ে একটা আলোচনা করলাম এবং এর পাশাপাশি কোর্স নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা 01787 অথবা 01775777771 এই নাম্বারে কল করতে পারো অথবা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট www.eee.com.bd। ওকে, আসো আমরা আমাদের লেখাপড়ায় যাব। শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে বসতে হবে অবশ্যই। আমি বোর্ডে যা যা লিখছি, স্ক্রিনে তোমরা যা যা দেখতে পাচ্ছ সবকিছু নিজেদের খাতায় তুলতে হবে। সবাই আমি যে শব্দগুলো লিখছি একটু লিখে ফেলবো। ওকে এভরিওয়ান, লিখে ফেলবো সবাই। হ্যাঁ, এই প্যাসেজটা টেস্টে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান মিম। হ্যাঁ, আজকে বেশ কিছুদিন পরে ক্লাস নিচ্ছি। ওকে এভরিওয়ান, আসো আমরা শব্দ অর্থগুলো একটু লিখি। হেরিটেজ, হেরিটেজ অর্থ হচ্ছে ঐতিহ্য। ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্র। ইন্সপিরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। আউটস্কার্টস মানে হচ্ছে বহিরাগত। ডেন্স মানে হচ্ছে গভীর বা ঘন। ওকে, লিখে ফেলবো।
সবার যদি লেখা শেষ হয়ে যায় কমেন্ট করে জানিয়ে দাও ডান। সবার যদি লেখা শেষ হয়ে যায় কমেন্ট করে জানিয়ে দাও ডান। ওকে আসো এরপরে দেখি কি বলছে। আমরা চলে যাব আমাদের সরাসরি প্যাসেজে। আমাদের এখানে হেরিটেজ বা প্রথমে ঐতিহ্যের ডেফিনেশন দেওয়া আছে। প্রথম প্যারাগ্রাফে আমাদের ঐতিহ্যের ডেফিনেশন দেওয়া আছে। এই যে এইখান থেকে আমাদের ঐতিহ্যের ডেফিনেশন শুরু, ঠিক আছে? হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। হেরিটেজ বা ঐতিহ্য হচ্ছে সেটা যেটা আমরা উত্তরাধিকার সূত্রে অতীত থেকে নিয়ে আসি। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, যেটা নিয়ে বর্তমানে বেঁচে থাকি। অ্যান্ড পাস অন টু আওয়ার ফিউচার জেনারেশন অর চিলড্রেন, এবং যেটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম বা সন্তানদের কাছে হস্তান্তর করে দেই, সেটাই হচ্ছে হেরিটেজ বা সেটাই হচ্ছে ঐতিহ্য। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ, আমাদের জীবনের অনন্য উৎস, অ্যান্ড ইন্সপিরেশন, অনুপ্রেরণা, ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক আর প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্যের কথা বলি, it indicates, এটা নির্দেশ করে, the places and sites, সেই সকল জায়গা বা দর্শনীয় স্থান, that, যেটা we inherited from the past, যেটা আমরা অতীত থেকে নিয়ে এসেছি, pass on to the future generation of the entire world, এবং যেটা আমরা সম্পূর্ণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করে দিব। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ আ হেরিটেজ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ হচ্ছে এরকমই একটা ঐতিহ্য। ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। 1985 সালে ইউনেস্কো এটাকে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। অরিজিনালি আসলে না, আমি কখনো ষাট গম্বুজ মসজিদ দেখতে যাইনি। ওকে দেখো বলছে যে অরিজিনালি আসলে দ্য হিস্টোরিক মস্ক সিটি, এই যে ঐতিহাসিক মসজিদের শহরটা আছে, ওয়াজ নোন অ্যাজ খালিফাতাবাদ। এটার নাম ছিল কি? খালিফাতাবাদ। এটার নাম কি ছিল? খালিফাতাবাদ। আচ্ছা, ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। কোথায় অবস্থিত? বাগেরহাট শহরের বহিরাগত অঞ্চলে। But not very far from the dense mangrove forest of the Sundarbans, কিন্তু সুন্দরবনের গভীর ঘন জঙ্গল থেকে এটা দূরে নয়। খালিফাতাবাদ was a Muslim colony, খলিফাতাবাদ ছিল একটা মুসলিম সাম্রাজ্য। It was founded by the Turkish general, a saint warrior Ulugh Khan Jahan in the 15th century. এটা প্রতিষ্ঠা করেছে একজন তুর্কি সেনাপতি, একজন সাধু যোদ্ধা উলুগ খান জাহান। কত সালে? 15ই শতকে। The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. আচ্ছা আসো আমরা একটু দেখি যে ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি কি বলছে। আগে এটার জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ লিখতে হবে। সবাই ঝটপট খাতায় কিছু শব্দ লিখবো। প্রথমেই লিখবো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তারপরে লিখবো রিভিল। তারপরে লিখবো টেকনিক্যাল। মনিউমেন্টস। dominated, ওকে লিখে ফেলবো সবাই। ওকে তারপর আরেকটা লিখবো হচ্ছে আর্কিটেকচার।
আলহামদুলিল্লাহ শুভ খান, কারণ শুভ খান কমেন্ট করেছে সে ইংলিশে 90+ পাবে। গ্রেট ম্যাম। ইংলিশ নিয়ে কিছু বলেন। ইংলিশ নিয়ে কিছু বলবো? ইংলিশ নিয়ে তো সব বলছি ম্যাম। এটা কি বেশি ইম্পর্টেন্ট? ইয়াস, এটা বেশি ইম্পর্টেন্ট ম্যাম। আপনার ভিডিও ভাইরাল। কোন ভিডিও ভাইরাল ম্যাম? যেগুলো পড়াবেন ওগুলো খুব সব, হ্যাঁ ওগুলো ইম্পর্টেন্ট। ওকে, নামাজের ব্রেক, কোন নামাজের ব্রেক দিব? এখন তো আজানই দিল না। I went there 2 years ago but could not count the number of the আচ্ছা ঠিক আছে। ওকে, ইনফ্রাস্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে অবকাঠামো। লিখে ফেলবো সবাই, অবকাঠামো। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। টেকনিক্যাল মানে হচ্ছে কারিগরি। মনিউমেন্টস মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। ডমিনেটেড মানে প্রভাবিত করা। আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য কলা। লিখবো। আমাদের এখানে এখনো আজান দেয়নি। আচ্ছা আব্দুল হামিদ, দেখি আজকের ক্লাসে কতটুকু করানো যায়। ইচ্ছা তো আছে, করাবো, দেখি। সবার লেখা শেষ হয়ে গেলে কমেন্টে লিখে দিও ডান। ওকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো, রিভিল মানে প্রকাশ করা, টেকনিক্যাল মানে কারিগরি, মনিউমেন্টস মানে স্মৃতিস্তম্ভ, ডমিনেটেড মানে প্রভাবিত হওয়া, আর্কিটেকচার মানে হচ্ছে স্থাপত্য শৈলী বা স্থাপত্য কলা। আসো আমরা দেখি কি বলছে। বলছে দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, অর্থাৎ এই 7 গম্বুজ মসজিদের যে শহরটা আছে এটার যে অবকাঠামো, রিভিলস প্রকাশ করে। কি প্রকাশ করে? সিগনিফিকেন্ট টেকনিক্যাল স্কিলস, কিছু গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতা। কিসের মাধ্যমে? ইন মেনি মস্কস অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস, অর্থাৎ বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন ইসলামিক স্মৃতিস্তম্ভর দিকে তাকালে বোঝা যায় যে কারিগরি দক্ষতা কত সুন্দর ছিল। বেকড ব্রিক্স ওয়ার ইউজড, পোড়া ইট ব্যবহার করা হয়েছিল। ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংস, কেন ব্যবহার করা হয়েছিল? বিল্ডিং কনস্ট্রাক্ট বা বিল্ডিং ভবন নির্মাণ করার জন্য। The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decorations were a combination of Mughal and Turkish architecture. এই শহরের যে পরিকল্পনা করা হয়েছিল সেটা পরিকল্পনাটাকে প্রভাবিত করেছিল ইসলামিক আর্কিটেকচার বা ইসলামিক স্থাপত্য শৈলী, এবং এই শহরটাকে যে সাজসজ্জা ডেকোরেশন করানো হয়েছে সেটা কিসের কম্বিনেশন? সেটা হচ্ছে মুঘল এবং তুর্কি স্থাপত্য শৈলীর একটা সংমিশ্রণ। অর্থাৎ এই শহরটা নির্মাণে এটার যে অবকাঠামোটা গঠন করা হয়েছে সেটাকে প্রভাবিত করেছে ইসলামিক স্থাপত্য শৈলী, এবং এটার ভিতরে যে সাজসজ্জা করা হয়েছে সেটাকে প্রভাবিত করেছে হচ্ছে মুঘল এবং টার্কিশ আর্কিটেকচার বা মুঘল এবং তুর্কি স্থাপত্য শৈলী। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্টের কথাবার্তা। তাহলে আমরা প্রথমেই জানলাম হেরিটেজ কাকে বলে, তারপর জানলাম ওয়ার্ল্ড হেরিটেজ কাকে বলে, তারপর জানলাম 7 গম্বুজ মস্ক এবং তার ইতিহাসের কথা। তাহলে এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবো। এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবো। আচ্ছা, মাকসুদা রহমান ডেইজি কমেন্ট করেছে, ম্যাম ইংলিশে অনেক দুর্বল, কিন্তু আমার A+ পাওয়ার স্বপ্ন, কিছু পরামর্শ দেন, ইংলিশটা কিভাবে এখন থেকে শুরু করব। আচ্ছা, ফার্স্ট যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্সের মূল্য কিন্তু খুবই সবার হাতের নাগালে, এবং এখানে আমরা একটা নিয়ম মাফিক একটা শিডিউল মেনটেন করে একটা আউটলাইন মেনটেন করে পড়াবো যেন 3 মাসের মধ্যে তোমাদের সব কিছু শেষ হয়ে যায়।
তো সেখানে শুধু ইংলিশ না, বাংলা আর আইসিটিও পাবে। তার পাশাপাশি এখন থেকে পড়ালেখা শুরু করতে হবে, রুটিন বানাতে হবে, কিভাবে পড়লে তোমার সব কিছু শেষ হবে তাড়াতাড়ি, তোমার জানতে হবে যে কোনটা পড়বা আর কোনটা পড়বা না। এই তো ওকে, এই পর্যন্ত যদি সবাই ক্লিয়ার হয়ে থাকি তাহলে সবাই একটু এই শব্দ অর্থগুলোর স্ক্রিনশট নিয়ে নাও 2টা প্যারাগ্রাফের জন্যই। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমাদের কোর্স সম্পর্কিত যে কোনো তথ্য জানতে হলে 01787 এই নাম্বারে কল করতে হবে। আচ্ছা আসো আমরা আরও কিছু নিচে যাই, একটু নিচে যাই, পরের প্যারাগ্রাফটা দেখি। আচ্ছা এখানে কিছু শব্দ লিখতে হবে, তার মধ্যে প্রথমে লিখতে হবে রিজার্ভার্স। রিজার্ভার শব্দটি একটু লিখবো। লিখবো সবাই। ওকে এভরিওয়ান, আসো আমরা উত্তরগুলো একটু লিখে ফেলি। ওকে, রিজার্ভার মানে হচ্ছে কি? রিজার্ভার মানে হচ্ছে জলাধার, যেখানে জল সংরক্ষণ করে রাখা হয়, জলাধার। ওকে, হ্যাবিটেবল মানে হচ্ছে বসবাসযোগ্য। আর্চ মানে হচ্ছে খিলান। ভেন্টিলেশন মানে হচ্ছে বায়ু চলাচলের ব্যবস্থা। আইসেল মানে হচ্ছে করিডোর বলতে পারি বা বারান্দা। স্লেন্ডার মানে হচ্ছে সরু। ওকে, সবার যদি লেখা শেষ হয়ে যায় কমেন্টে লিখে ফেলো ডান, একটু দ্রুত লিখতে হবে। লেখা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করেন তো। আমাদের এখানে তো সব বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? দেখি, দাঁড়াও আমার ফোন দিয়ে চেক করি, তাহলেই হবে। সব লেখা একেবারেই ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তোমরা ফোনটাকে ল্যান্ডস্কেপে যেভাবে ধরো তাহলে লেখাপড়া করতে সুবিধা হবে, সবকিছু দেখতেও সুবিধা হবে। ঠিক আছে। ওকে এভরিওয়ান, আসো দেখি কি বলছে। খান জাহান built a network of roads, bridges, public buildings and reservoirs to make the city habitable. অর্থাৎ খান জাহান নির্মাণ করেছে রাস্তা, ব্রিজ,
জনসাধারণের জন্য ভবন এবং জলাধার। কেন? শহরটাকে হ্যাবিটেবল বা বসবাসযোগ্য করে তোলার জন্য। আচ্ছা, দেয়ার ওয়ার অ্যাবাউট 360 mosques ইন দ্য সিটি। ওই শহরে প্রায় 360টা মসজিদ ছিল। অ্যামং দেম, তাদের মধ্যে দ্য মোস্ট রিমার্কেবল ইজ দ্য মাল্টি ডোমড 60 গম্বুজ মস্ক। এই সবগুলো মসজিদের মধ্যে সবচেয়ে যেটা স্মরণীয় মসজিদ সেটা হচ্ছে বহু গম্বুজ বিশিষ্ট 60 গম্বুজ মসজিদ। দ্য মস্ক ইজ ইউনিক, এই মসজিদটা অনন্য ছিল ইন দ্য সেন্স, এই অর্থে দ্যাট যে ইট হ্যাজ 60 পিলার্স, এটাতে ছিল 60টা পিলার, দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেটা ছাদকে ধরে রাখতো, অ্যান্ড উইথ 77 লো হাইট ডোমস, এবং 77টা অল্প উচ্চতার গম্বুজ ছিল, অ্যান্ড 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল, এবং 4 কিনারায় 4টা টাওয়ারের উপর 4টা ছোট ছোট গম্বুজ ছিল। তাহলে টোটাল গম্বুজ 77 প্লাস 4 81টা গম্বুজ ছিল। অনেকেই মনে করতে পারে যে 60 গম্বুজ মসজিদ নাম, তাহলে এটা মনে হয় 60 গম্বুজ ছিল। না, এটার গম্বুজ সংখ্যা ছিল হচ্ছে 81টা, মাত্রই দেখলাম আমরা। The vast prayer hall has 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. লাইট মানে আলো এবং ভেন্টিলেশন মানে বায়ু চলাচল। আলো এবং বায়ু চলাচল করার জন্য এই বিশাল বড় প্রার্থনার ঘরে 11টা খিলানযুক্ত দরজা ছিল পূর্ব দিকে। তারপরে বলছে নর্থ আর সাউথ, উত্তর আর দক্ষিণ দিকে 7টা করে দরজা ছিল। 7টা করে মানে কি, উত্তর দিকে 7টা, দক্ষিণ দিকে 7টা, টোটাল তাহলে দরজার সংখ্যা কয়টা? 14 আর 11 25টা দরজা ছিল। কয়টা দরজা ছিল? 25টা দরজা ছিল। 7 aisles running along the length of the mosque, এবং 7টা করিডোর ছিল যেটা মসজিদের দৈর্ঘ্য বরাবর ছিল। ওকে। 11 deep curves between the slender stone columns. সরু পাথরের তৈরি স্তম্ভ, সরু পাথরের তৈরি স্তম্ভের মাঝে 11টা গভীর বাঁক ছিল। কয়টা গভীর বাঁক ছিল? 11টা গভীর বাঁক ছিল। ওকে। These columns support the carving arcs created by the domes. এই যে কলাম বা এই যে স্তম্ভগুলো ছিল, এই স্তম্ভগুলো বানানো হয়েছিল মসজিদের যে ডোম বা গম্বুজগুলো আছে সেগুলোকে সাপোর্ট দিয়ে দাঁড়া করিয়ে রাখার জন্য। অর্থাৎ মসজিদের যে গম্বুজগুলো আছে সেগুলো দাঁড় করানো যাবে তখনই যখন এখানে নিচে কি থাকবে, নিচে হচ্ছে আমার কলাম বা স্তম্ভ থাকবে। তাহলে সেই স্তম্ভ ছিল কয়টা? এরকমের স্তম্ভ ছিল, এবং সেই 11টা স্তম্ভের কিসের কিসের স্তম্ভ ছিল? সরু পাথরের তৈরি স্তম্ভ ছিল, এবং সেগুলো কি করতো? মসজিদের উপরের গম্বুজগুলোকে ধরে রাখতো। ওকে, আজান দিচ্ছে, আমরা 2 মিনিট পরে এইখান থেকে শুরু করব।
আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি, খেয়াল করো। বলা হচ্ছে যে দ্য থিকনেস অফ দ্য আর্কস ইজ 6 ফিট, খিলানগুলোর পুরুত্ব হচ্ছে 6 ফিট, অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, এবং সেই মসজিদের ভিতরে আছে সামান্য সরু ফাঁপা গোলাকার দেয়াল। মসজিদের ভিতরে কি আছে? সামান্য সরু ফাঁপা গোলাকার দেয়াল। তারপরে বলছে দ্য ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ 11 মিহরাবস। হল বা এই যে মসজিদটা আছে সেই মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে 11টা মেহরাব আছে। এখন মেহরাব কি জিনিস, সেটা একটা প্রশ্ন হতে পারে। বলা আছে নিচ ইন মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা। নিচ শব্দের অর্থ হচ্ছে যথাযোগ্য স্থান, যেটা মক্কার দিক নির্দেশ করে, সেটাকে মেহরাব বলে, কারণ আমরা মক্কার দিকে তাকিয়ে নামাজ পড়ি। দিস মেহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। এই মেহরাবগুলোকে সাজানো হয়েছে স্টোন ওয়ার্ক, পাথরের কারুকার্য, এবং টেরাকোটা কারুকার্যের মাধ্যমে। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, অর্থাৎ এই মসজিদের যেই ফ্লোর বা মেঝেটা আছে, মেঝেটা বানানো হয়েছে ব্রিক বা ইট দিয়ে। Besides being used as a prayer hall, Khan Jahan used the mosque as his court too. খান জাহান এটাকে যে শুধু একটা প্রার্থনার ঘর হিসেবে ব্যবহার করতো এমন নয়, সে এটাকে ব্যবহার করত তার কোর্ট বা বিচারের জায়গা হিসেবেও, যেখানে সে বিচার আচারের কাজ করত। Today it is one of the greatest tourist attractions and one of the best architectural beauties of Bangladesh. বর্তমানে এটা হচ্ছে ভ্রমণকারীদের কাছে খুবই আকর্ষণের একটি জায়গা এবং বাংলাদেশের অন্যতম স্থাপত্য শৈলী সম্পন্ন একটি সুন্দর স্থান। যে এরকম স্থাপত্য বা এরকম সৌন্দর্য কোথাও দেখা যায় না বললেই চলে। ওকে, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ 7 গম্বুজ মসজিদের গল্পটা। এটা আমি একটু সামারি করে দিচ্ছি। প্রথমে এখানে দেওয়া আছে হেরিটেজের সংখ্যা, তারপর আছে ওয়ার্ল্ড হেরিটেজের ডেফিনেশন, তারপরে আমাদের 7 গম্বুজ মসজিদ যে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা বলা হয়েছে, এবং তারপর 7 গম্বুজ মসজিদের যে ইতিহাস সেটা এখানে দেওয়া আছে। 7 গম্বুজ মসজিদে কি কি আছে, তুমি এখানে গেলে কি কি দেখতে পাবে, সেই কথাগুলো এখানে দেওয়া আছে। এবং লাস্টে বলা আছে যে খান জাহান আলী এটাকে শুধু নামাজের ঘর হিসেবেই নয়, তার কোর্ট হিসেবেও ব্যবহার করত। ওকে, এটা কি সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, নামাজের জন্য বিরতি দিব একটু পরে। আমি জানি না হঠাৎ কেন যেন আমার কাঁধে ব্যথা করতেছে। আচ্ছা, এটা যেহেতু সবার ক্লিয়ার, তাহলে আসো আমরা কিছু এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করার পরে আচ্ছা তারপর আমরা নামাজের বিরতি দিব। দয়া করে একটু বড় করে লেখেন ভাই, আমি অনেক বড় করে লিখি, এর চেয়ে বড় করে আর কীভাবে লেখে বলো। আচ্ছা, এখন এই পেজে যেই অর্থগুলো লিখেছি এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। ওকে, আমাদের শব্দ অর্থ এবং প্যাসেজটি যদি বোঝা হয়ে যায়, তাহলে এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এমসিকিউ করা। ওকে, তোমাদের কমেন্ট নেই একটু। আপু আপনার ক্লাস অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ মিস চকলেট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কোনো কমেন্ট? আমি ভালো আছি মোহনা। ক্লাস 8-এর হবে না আজকে, 8-এর কোনো ক্লাস নেই, দুঃখিত। ওকে, আচ্ছা আসো আমরা একটু এমসিকিউ দেখি। ফার্স্ট এমসিকিউ, a Muslim colony founded near the sea coast of Bagherhat was a dash place. আচ্ছা, বাগেরহাটে সি কোস্ট অর্থাৎ সমুদ্রের ধারে একটা অঙ্কিতা রয়, উত্তরটি হয়নি দুর্ভাগ্যবশত। একটা কলোনি বা একটা মুসলিম কলোনি পাওয়া গিয়েছিল। সেই মুসলিম কলোনিটা কেমন ছিল? আ বারবারাস প্লেস। বারবারাস মানে কি? বারবারাস মানে হচ্ছে বর্বরচিত জায়গা ছিল। এখানে কি বর্বর কোনো কাণ্ড ঘটতো? না, এটা বর্বরচিত জায়গা ছিল না।
ডিজোলেট, ডিজোলেট মানে জনশূন্য। জনশূন্য মানে কি এখানে কোনো মানুষ থাকতো না। এই শব্দের অর্থগুলো লিখে নিবে যেগুলো আমি বলে দিচ্ছি। ক্রাউডেড, ভিড়, একটা ভিড় সম্পন্ন জায়গা ছিল, নাকি ওয়েলকামিং একটা জায়গা ছিল? না, ওয়েলকামিং যারা যারা উত্তর দিয়েছে কোনো দিনই না, কারণ সেখানে মানুষই ছিল না, তোমাকে ওয়েলকাম করবে কে? সেখানে থাকার মতো কোনো পরিবেশ ছিল না। অ্যান্সার হচ্ছে ডিজোলেট, জনশূন্য জায়গা ছিল এটা, এটা জনশূন্য জায়গা ছিল। ওকে, দ্য ফ্রেজ আওয়ার ফিউচার জেনারেশন মিনস, একটা ফ্রেজ দেওয়া আছে প্যাসেজে, আওয়ার ফিউচার জেনারেশন অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে পিপল হু উইল কাম আফটার আস, অর্থাৎ দোজ হু উইল কাম আফটার ইজ আস, অর্থাৎ যারা আমাদের পরে আসবে তারাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। যারা আমাদের পরে আসবে তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ওকে, এইচএসসি 26 সালে ব্যাচের জন্য আপনাদের দ্বিতীয় সার্কেল কখন শুরু হবে? খুব জলদি শুরু হবে। ওকে, দ্য ওয়ার্ড অরিজিনালি রেফার্স টু, আমাদের যে একটি শব্দ আছে অরিজিনালি, এই অরিজিনালি শব্দের অর্থ কি? অরিজিনালি মানে হচ্ছে আসলে, অর্থাৎ প্রাথমিকভাবে এটা কি ছিল, অর্থাৎ সময়ের সাথে সাথে ওভার দ্য টাইম সব কিছু চেঞ্জ হয়, কিন্তু অরিজিনালি আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে এটা কি ছিল সেটাকেই তো অরিজিনাল বলে, তাই না? আচ্ছা, অরিজিনালের সিনোনিম হচ্ছে ইনিশিয়ালি। ইনিশিয়ালি মানে হচ্ছে কি প্রাথমিকভাবে বা আরম্ভ যখন হয়েছে সেই দিকে। দ্য ওয়ার্ড হ্যাবিটেবল ইন দ্য কনটেক্সট মিনস, আচ্ছা কনটেক্সটে একটা শব্দ দেওয়া আছে হ্যাবিটেবল। হ্যাবিটেবল বলতে কি বোঝায়? হ্যাবিটেবল মানে হচ্ছে মানুষের থাকার যোগ্য যেটা, মানুষের থাকার যোগ্য যেটা সেটাই হচ্ছে হ্যাবিটেবল। তাহলে ফিট ফর হিউম্যান হ্যাবিটেশন, যেটা মানুষের থাকার যোগ্য সেটাই হচ্ছে হ্যাবিটেবল। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন ইন দ্য টেক্সট মিন? আচ্ছা, টেক্সটে একটা বাক্য দেওয়া আছে বা একটা ফ্রেজ দেওয়া আছে, দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় বাগেরহাট শহর থেকে দূরবর্তী দিকে বা বাগেরহাট থেকে বহিরাগত দিকে, কারণ আউটস্কার্ট মানে ছিল কি বহিরাগত, আউটস্কার্ট মানে ছিল বহিরাগত। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে দ্য ফার্দেস্ট পার্ট অফ বাগেরহাট টাউন, অর্থাৎ বাগেরহাট শহরের সবচেয়ে দূরবর্তী যে জায়গা, বাগেরহাট শহরের সবচেয়ে দূরবর্তী যে জায়গা সেটাই হচ্ছে দ্য ফার্দেস্ট পার্ট অফ বাগেরহাট টাউন, অর্থাৎ দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। নাম্বার 6, which of the following has made the ষাট গম্বুজ মস্ক most significant? আচ্ছা, ষাট গম্বুজ মস্ক এখন আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাট কোন জিনিসটার কারণে? কোন জিনিসটার কারণে ষাট গম্বুজ মসজিদ এখন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমাদের কাছে এখন ষাট গম্বুজ মসজিদ গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা যদি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট না হতো তাহলে হয়তো বা এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট হতো না, বাট যেহেতু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অ্যান্সার হচ্ছে ইটস বিং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কেননা এটা এখন পৃথিবীর একটা ঐতিহ্য কেন্দ্র যেটা সংরক্ষণ করার দায়িত্ব পুরো পৃথিবী, শুধু বাংলাদেশের নয়। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছে প্রথম 6টা কি ক্লিয়ার নাকি? সবাই একটু কমেন্ট করে জানাও। প্রথম 6টা ক্লিয়ার নাকি? সবাই একটু কমেন্ট করে জানাও। একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। আলফা, হ্যাঁ কোয়েশ্চেন করো। সরি, ওকে, আসো আমরা আরেকটু কিছু এমসিকিউ দেখি। দ্য অরিজিনাল নেম অফ দ্য সিটি ষাট গম্বুজ মস্ক ওয়াজ ড্যাশ। আচ্ছা, ষাট গম্বুজ মসজিদের আসল নাম কি ছিল? মনে আছে তোমাদের? ষাট গম্বুজ মসজিদের আসল নাম ছিল কি? খলিফাতাবাদ। আসল নাম কি ছিল? খলিফাতাবাদ। When was the ষাট গম্বুজ মস্ক declared the World Heritage Site? কবে ষাট গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়? কবে ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়? ষাট গম্বুজ মসজিদকে 1985 সালে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়, এটা ডিরেক্টলি প্যাসেজে দেওয়া আছে। সরি, এটা না, এটা 1985। The mosque was established by a person who was dash.
দ্য মস্ক ওয়াজ এস্টাবলিশড বাই আ পারসন হু ওয়াজ ড্যাশ। এই মসজিদটা স্থাপন করেছিল একজন ব্যক্তি যে ছিল একজন ড্যাশ। এই মসজিদটা স্থাপন করেছিল এমন একজন ব্যক্তি যে ছিল একজন ড্যাশ। যে কে ছিল? এই মসজিদটা স্থাপন করেছিল এমন একজন ব্যক্তি যে ছিল একটা টার্কিশ জেনারেল। টার্কিশ জেনারেল, তাহলে অ্যান্সার হচ্ছে কি নাম্বার 3। সে টার্কিশ জেনারেল সেন্ট ওয়ারিয়ার ছিল। টার্কিশ জেনারেল সেন্ট ওয়ারিয়ার ছিল। এখানে অনেকেই অ্যান্সার দিবে 4 নাম্বারটা। সে টার্কিশ সেন্ট জেনারেল ছিল না, সে টার্কিশ সেন্ট ওয়ারিয়র ছিল। কথা ভুলা যাবে না যে প্যাসেজে কি বলা আছে, ঠিক আছে? ভুল করা যাবে না, এই জন্য এটা ক্রস। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক। ইউনিক শব্দের সমার্থক শব্দ লাগবে। ইউনিক মানে হচ্ছে অনন্য, এরকম যে আর নাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। একটু দেখি, আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, তো টাকা পেমেন্ট করেছি, কিন্তু এখন কীভাবে গ্রুপে রিকোয়েস্ট দেবো? আচ্ছা, ঈশানী নুসাদ, তুমি যেই গ্রুপের জন্য টাকা দিয়েছো সেই গ্রুপের যে ফেসবুক প্রাইভেট পেজটা আছে সেটার লিঙ্ক আমাদের টেকনিকে পেয়ে যাবা, অথবা তোমার যে কোনো সমস্যার জন্য তুমি 01787 এই নাম্বারে কল করো, অথবা হোয়াটসঅ্যাপে নক করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, আসো আমরা দেখি এরপরে কি বলতেছে। ইউনিক শব্দটার সমার্থক শব্দ কি? ইউনিক শব্দটার সমার্থক শব্দ হচ্ছে ইনকম্পেয়ারেবল, অর্থাৎ যেটাকে আরেকটার সাথে তুলনা করা যায় না। তো যেটাকে তুলনা করা যায় না সেটাই তো অবশ্যই অনন্য, সেটা অবশ্যই কি অনন্য। তাহলে অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটা। দ্য ডেকোরেশনস অফ দ্য মস্ক রিপ্রেজেন্ট দ্য মিক্সচার অফ ড্যাশ, অর্থাৎ এই মসজিদের যে ডেকোরেশন আছে সেটা কিসের উপস্থাপন করে? সেটা কি উপস্থাপন করে? এই মসজিদের সাজসজ্জা কি উপস্থাপন করে? ইসলামিক অ্যান্ড মুঘল আর্কিটেকচার। আচ্ছা, আমাদের মনে আছে যে এটার অবকাঠামো হয়েছে ইসলামিক আর্কিটেকচার, আর এটার ডেকোরেশন ছিল মুঘল আর টার্কিশ আর্কিটেকচার, এটা ভুলা যাবে না। এটার যে স্থাপনার যে পরিকল্পনা, বাহিরের যে অবকাঠামো সেটা ছিল ইসলামিক, কিন্তু ভিতরের ডেকোরেশন সব কিছু ছিল টার্কিশ আর মুঘল। তাহলে অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। জি থেকে কে। জি থেকে কে তে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানিয়ে দাও। জি থেকে কে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানিয়ে দাও। এটা এসএসসি 2024 সালের শিক্ষার্থীদের জন্য ক্লাস হচ্ছে। টেকনিকের অফিস আমার বাসা খুবই কাছে, আলফা। ও, তাহলে তো অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দেরি হয়ে গিয়েছে, ইটস ওকে, নো প্রবলেম, ক্লাসটা সেফ থাকবে, পরে দেখতে পারবে। সিন পেশেন্ট আসলে কীভাবে উত্তর করবো একটু বলেন প্লিজ। না, এই ধরনের কোনো উত্তর আমার কাছে নাই। ওকে, ঠিক আছে, সবাই বলছে ক্লিয়ার। আসো আমরা সামনে যাই। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেন্স। আচ্ছা, অ্যান্টোনিম বলছে, খেয়াল করো কি বলছে, অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। ডেন্স শব্দের বিপরীত শব্দ কি? ডেন্স মানে হচ্ছে ঘন বা গভীর। ডেন্স মানে কি? ঘন বা গভীর। এটার বিপরীত শব্দ কিউবিক। কিউবিক কিন্তু একটা একক, প্লাস কিউবিক মানে হচ্ছে কি যেটার 6টা কিনারা আছে, এটা কি ঘন বোঝায়, তাহলে এটা হবে না। রেয়ার ফিড, এটাও হবে না। থিক, এটাও হবে না। অ্যান্সার হচ্ছে লাইট। লাইট মানে কি? আমরা বলি না শি ইজ ভেরি লাইট ওয়েট, তার ওজন কি? খুবই কম, খুব হালকা। তাহলে ঘনর ইংলিশ কি? হালকা। তাহলে অ্যান্সার হচ্ছে কি 4 নাম্বারটা। দ্য ওয়ার্ড স্লেন্ডার রেফার্স টু, আচ্ছা মনে আছে স্লেন্ডার মানে কি? স্লেন্ডার মানে বলেছি আমি সরু, একটু আগে নিজেরাই খাতায় লিখেছো দেখো। স্লেন্ডার মানে হচ্ছে কি? সরু। আচ্ছা, এখন স্লেন্ডার মানে যদি সরু হয়, দেখি এখানে কি বলছে, থিক। থিক মানে মোটা, হবে না। ডেন্স মানে ঘন, হবে না। লার্জ মানে কি? লার্জ মানে হচ্ছে বড়। লার্জ মানে কি? বড়, এটাও হবে না। লিন মানে কি? লিন মানে হচ্ছে পাতলা বা সরু। লিন মানে কি? পাতলা বা সরু। তাহলে অ্যান্সার হচ্ছে কি 4 নাম্বারটা। লিন মানে হচ্ছে পাতলা বা সরু, 4 নাম্বারটা। ওকে, লিন শব্দের সঠিক বাংলা জানতে চাইলে ওইটা হচ্ছে ক্ষীণ। ক্ষীণ, ঠিক আছে, ক্ষীণ। নাম্বার এন, হোয়াট হ্যাজ মেড দ্য মস্ক ইউনিক? কোন জিনিসটার জন্য মস্ক বা মসজিদটা অনন্য হয়েছে? কোন জিনিসটার কারণে মসজিদ অনন্য হয়েছে? আচ্ছা, কোন জিনিসটার কারণে মসজিদ অনন্য হয়েছে? 60 পিলার 7 লো হাইট ডোমস, না, এখানে 7টা নিচু উচ্চতার ডোম নাই, তাহলে এই প্রথমটা ভুল, এমনিই ভুল। 7 আর্চড ডোরওয়েজ অ্যান্ড 4 টাওয়ার্স, হ্যাঁ এই কথাটা সত্য। আচ্ছা, এটা সত্য, বাট এটার জন্য কি ইউনিক হয়নি? 4 টাওয়ার্স, না, এটা তাহলে বাদ। 60 পিলার্স 14 ডোরওয়েজ, না, এটাও ভুল। 7 আর্চ ডোরওয়েজ অন 7, এইখানে সবগুলো ভুল। এটা কোথায় ভুল করছে? আই থিঙ্ক এখানে ভুল করছে। এই যে এটা, এই মসজিদটা অনন্য কি 60টা পিলার আর 77টা গম্বুজ থাকার কারণে। এখানে একটা 7 মনে হয় দেয় নাই, এখানে একটা 7 দেয়নি।
এটার অ্যান্সার হবে 1 নম্বরটাই, যে 60টা পিলার আর 77টা গম্বুজ থাকার কারণে এটা অনন্য। আরে ঈশানী, তুমি ওই নাম্বারটাতে কল করো, আমাকে না জিজ্ঞেস করে নাম্বারে কল করো, নাম্বার থেকে তোমাকে সমাধান দিবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দি অথর অফ দ্য টেক্সট? এই টেক্সটের যে অথর, তার মেইন উদ্দেশ্য কি? এই টেক্সটের যে লেখক, তার মেইন উদ্দেশ্য কি? সে কেন লিখেছে? সে কেন লিখেছে? কেন লিখেছে সে এটা? আচ্ছা, টু রিপ্রেজেন্ট 7 গম্বুজ মস্ক বিল বাই খান জাহান আলী, অর্থাৎ সে বোঝাতে চেয়েছে যে 7 গম্বুজ আছে এবং 7 গম্বুজটা বানিয়েছে কে? খান জাহান আলী। ওকে, ওকে দেখো এই 4টাতে সমস্যা আছে কারো কোনো? এই 4টাতে, এই 4টাতে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন অনেক প্র্যাকটিস করা লাগবে। ওকে, সবার যদি এটা শেষ হয়ে যায়, আমরা নিয়ে নিব একটি নামাজের বিরতি, এবং নামাজের বিরতির পর আমরা চলে যাব হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে।
মাঝে বিরতি শেষ। লেটস গেট ব্যাক টু দ্য ক্লাস। আমরা আমাদের ক্লাসে ফিরে আসি এন্ড আমরা আমাদের যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধতে আমরা আবার নেমে পড়ি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা খেয়াল করব। কোশ্চেন পড়ার সময় মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোন পার্টস স্পিচে আছে, আমার কোন ওয়ার্ডস গুলো কিভাবে বসতে পারে একটু দেখতে হবে। আসো দেখি। What do you understand or mean by world heritage? তুমি ওয়ার্ল্ড হেরিটেজ বলতে কি বুঝো? তুমি ওয়ার্ল্ড হেরিটেজ বলতে কি বুঝো? এটার অ্যানসারটা খুবই সিম্পল, যে বাই ওয়ার্ল্ড হেরিটেজ দিয়ে কি বুঝি? বাই ওয়ার্ল্ড হেরিটেজ উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি প্লেসেস অ্যান্ড সাইটস, এমন কিছু জায়গা বা এমন কিছু দর্শন স্থান that we inherited from the past and pass on to the future generation of the entire world. ওকে, এটাই হচ্ছে অ্যানসার। তাহলে এখানে আমরা কি লিখবো? প্যাসেজের অংশটুকু লিখবো, আমি দেখিয়ে দিচ্ছি। শুরু করবে এখান থেকে। বাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রশ্ন তোমাকে করেছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তো ইউ কি হয়ে যাবে? উই হয়ে যাবে। উই আন্ডারস্ট্যান্ড। আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অঙ্কিতা, তোমার সমস্যা কোনো? আমাদের সাউন্ড ঠিক আছে। ওকে, তাহলে কি লিখবো? বাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উই আন্ডারস্ট্যান্ড, আমরা কি বুঝি? উই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট? বাই ওয়ার্ল্ড হেরিটেজ উই আন্ডারস্ট্যান্ড। আসো প্যাসেজে চলে যাই। এই যে এখান থেকে লিখবে places and sites that we inherited from the past and pass on to the future generation. ঠিক আছে, এই অংশটুকু লিখতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এখন এ নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই বুঝতে পারছে। ওয়ার্ল্ড হেরিটেজের সংজ্ঞা চাইছে, প্রথমেই বলবো বাই ওয়ার্ল্ড হেরিটেজ উই আন্ডারস্ট্যান্ড, তারপরে কমলা কালার দিয়ে দাগানো অংশটুকু লিখবো। প্রথমেই লিখবো বাই ওয়ার্ল্ড হেরিটেজ উই আন্ডারস্ট্যান্ড, তারপরে কমলা কালার দিয়ে দাগানো অংশটুকু লিখবো। এই নাম্বারটা বুঝে থাকলে সবাই কমেন্ট বক্সে লিখো এ ডান। এটা উত্তরটা খুবই সহজ ছিল। আসো আমরা পরের প্রশ্নে যাই। What does infrastructure of the city reveal? এই শহরের যে অবকাঠামো আছে সেটা কি প্রকাশ করে? এই শহরের যে অবকাঠামো আছে সেটা কি প্রকাশ করে? এটার উত্তরটাও খুবই সিম্পল, সরাসরি প্যাসেজে দেওয়া আছে। কি সমস্যা হচ্ছে সাউন্ডে? হ্যাঁ, মাঝখানে আবার ছিল না।
আমিও দেখলাম সাউন্ডটি খুব শোনা যায়। এখন দেখুন ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, হঠাৎ হঠাৎ অফ হয়ে যায়, সাউন্ড আসে না। আসে না সাউন্ড। সাউন্ড ইজ ক্লিয়ার দেখছে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো, আসতেছে তো। আসে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায় কেটে যায়। আচ্ছা থাক, তাহলে আপাতত থাক। এখান থেকে স্যার একটু বাড়াই দিলে। আচ্ছা ঠিক আছে, আই হোপ এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে এই শহরের অবকাঠামো কি প্রকাশ করে বলো তো? এটার উত্তরটা সরাসরি প্যাসেজে দেওয়া আছে, আমরা প্যাসেজে চলে যাই। এই শহরের অবকাঠামো কি নির্দেশ করে? শহরের অবকাঠামো কি নির্দেশ করে? ঠিক এখান থেকে লিখবো, the infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. এতটুকু লিখবো, কমলা কালার দিয়ে দাগিয়ে দিচ্ছি। আবার এখান থেকেও লিখতে পারো, the planning of, এগুলোও লিখবে, ঠিক আছে। the planning of the city was dominated by dash dash dash, এই যেগুলো, ওকে, এই কথাগুলো লিখবে। ঠিক আছে, কমলা কালার দিয়ে দাগানো অংশগুলো হচ্ছে আমাদের বি নাম্বারের অ্যানসার, যে আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার, শহরের অবকাঠামো কি প্রকাশ করে? শহরের অবকাঠামো প্রকাশ করে গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতা এবং প্রকাশ করে মুঘল এবং তুর্কির আর্কিটেকচার, স্থাপত্যকলা। ওকে, বি নাম্বারটা সবাই বুঝতে পারছি? বি নাম্বার প্রশ্নের উত্তর সবাই ক্লিয়ার? বি নাম্বার প্রশ্নের উত্তর সবাই ক্লিয়ার থাকলে সি নাম্বারে যাব। বি নাম্বার প্রশ্নের উত্তর ক্লিয়ার থাকলে সি নাম্বারে যাব। ওকে, আসো দেখা যাক সি নাম্বারে কি বলছে। Why is Shad Gambuz Mosque one of the greatest tourist attraction? আচ্ছা, Shad Gambuz মসজিদ কেন একটা greatest tourist attraction? The Shad Gambuz Mosque is one of the greatest tourist attractions because it is a UNESCO World Heritage Site. কেননা এটা কি? It became a UNESCO World Heritage Site. অ্যানসারটা সিম্পল না? তাহলে লিখি,
ওকে एवरीवन দেখো উত্তরটি কি লিখেছি দা শাহ গম্বুজ মস্ক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশনস বিকজ এই এতটুকু কোশ্চেন থেকে নেওয়া বিকজ কেন অ্যানসারটা প্যাসেজে দেওয়া আছে বিকজ ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট because it became a UNESCO World Heritage Site at 1985 কারণ এটা 1885 সালে কি হয়েছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে ওকে এই হচ্ছে আমাদের সি নাম্বারের অ্যানসার সি নাম্বারটা সবাই বুঝে থাকলে কমেন্ট বক্সে লিখো সি ডান কমেন্ট বক্সে লেখো সি ডান সি নাম্বারটা বুঝে থাকলে কমেন্ট বক্সে লিখো সি ডান আবার সাউন্ডের প্রবলেম হচ্ছে আপনি দেখেন তো কি প্রবলেম হচ্ছে সাউন্ডে ডাক দেন কাউকে এভাবে ক্লাস নিতেও বিরক্ত লাগে আচ্ছা আসো 4 নম্বর প্রশ্নটা দেখি হাউ ডিড খান জাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল খান জাহান আলী শহরটাকে কিভাবে বাসযোগ্য বানিয়েছিল আচ্ছা প্রথমত দেখো এখানে প্রশ্নে ডিড দেওয়া আছে এই ডিড থাকার কারণে আমাদের এখানে যে মেইন ভার্বটা আছে সেটা V2 হয়ে যাবে ডিড থাকার কারণে মেইন ভার্বটা V2 হয়ে যাবে অ্যানসারটা কি হবে খান জাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল বিকজ না সরি বিকজ না বাই হাউ বলেছে হাউ মানে কিভাবে তাহলে অ্যানসার আসবে বাই তাহলে প্রথমে লিখবো খান জাহান আলী মেক দ্য সিটি হ্যাবিটেবল habitable by what by building কি বানিয়েছে by building বা by constructing by building বা by constructing কি বানিয়েছিল সে a network of roads তাহলে লিখি buildings a network of roads ঠিক আছে ওকে তাহলে লিখি a network of roads সে রাস্তার পাশাপাশি আর কি বানিয়েছিল bridges অর্থাৎ সেতু বানিয়েছিল public buildings and the reservoirs তাহলে লিখে ফেলি a city habitable by building সাউন্ড কি এখন ক্লিয়ার কি সমস্যা মাঝে মাঝে এটা সম্ভবত OBS এর সমস্যা ওই আপনার তো কি হয়ে গেছে খুলে গেছে কিভাবে বুঝতে পারছি ঠিক আছে খুলে গেছে building by building roads bridges public buildings and reservoirs okay this is the answer দেখো তো ডি নাম্বারটা ক্লিয়ার থাকলে কমেন্ট বক্সে জানাও ডি ডান ডি নাম্বারটা ক্লিয়ার থাকলে কমেন্ট বক্সে জানাও ডি ডান খান জাহান আলী মেড দ্য সিটি হ্যাবিটেবল বাই বিল্ডিং রোডস ব্রিজেস পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভার্স ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার এই পর্যন্ত ক্লিয়ার সবাই থ্যাংক ইউ সো মাচ মিস চকলেট থ্যাংক ইউ সো মাচ আর কারো কোনো সমস্যা আছে ওকে ইটস ক্লিয়ার ওকে লেটস গো টু দ্য নেক্সট ওয়ান আমরা পরটাতে চলে যাচ্ছি দ্য ভাস্ট প্রেয়ার হল হ্যাজ সার্ভ ডিফারেন্ট পারপাসেস এক্সপ্লেন ইন 2-3 সেন্টেন্সেস হ্যাঁ এই সেন্টেন্সটা কারেক্ট যে এই ভাস্ট প্রেয়ার হল বা বিশাল যেই প্রার্থনার জায়গাটা ছিল এটার বিভিন্ন পারপাস বা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো বিভিন্ন উদ্দেশ্যগুলো কি ছিল উদ্দেশ্যগুলো ছিল যে বিসাইড ইউজিং অ্যাজ আ প্রেয়ার হল ইট ওয়াজ অলসো ইউজড অ্যাজ আ হিজ কোর্ট টু তাহলে প্রথমে লিখবো দ্য ভাস্ট প্রেয়ার হল সার্ভ ডিফারেন্ট পারপাসেস প্রথমে লিখবো দ্য ভাস্ট প্রেয়ার হল সার্ভ ডিফারেন্ট পারপাসেস কোয়েশ্চেনের অংশটাই লিখবো দ্য ভাস্ট প্রেয়ার হল সার্ভড ডিফারেন্ট পারপাসেস লিখলাম ফুল স্টপ আচ্ছা পারপাসেস গুলো কি ছিল Purposes গুলো ছিল besides being used as a prayer hall Khan Jahan used it as its court too তাহলে লিখে ফেলি besides being used as a prayer hall comma Khan Jahan
used it as his court too. ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ প্রেয়ার হলের পাশাপাশি কোর্ট হিসেবে ব্যবহার করতো। হ্যাঁ, ইসরাত জাহান মিম, তোমার উত্তরটিও ঠিক আছে। শাহরিয়ার সম্রাট, এখন এটা সমাধান কি দিব তোমাকে, বলো। ওকে, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা তাহলে আজকে কি কি নিয়ে আলোচনা করলাম? আমরা আজকে আলোচনা করলাম আমাদের 7 গম্বুজ মসজিদের যে প্যাসেজটি আছে, অর্থাৎ হেরিটেজ বা ঐতিহ্য সংক্রান্ত যে প্যাসেজটি আছে সেটি নিয়ে। সেখান থেকে আমরা প্রায় 20টির মতো এমসিকিউ সমাধান করেছি, 20-25টির মতো এমসিকিউ সমাধান করেছি, এবং পরবর্তীতে আমরা 5টা কোয়েশ্চেন অ্যান্সার লিখে ফেলেছি। আশা করি কারো কোনো সমস্যা নেই। কারো যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমি লাস্ট 2 মিনিটস একটু কমেন্ট নিয়ে নিব। Yes, I will finish the class here. আমার সব কিছু পড়ানো শেষ আজকের মতো। আবার কবে ক্লাস হবে তোমরা সেটা জানতে পারবে প্রতিদিন রাত 9টা থেকে 10টার মধ্যে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে। চোখ রাখতে হবে যে আগামীকালকে কী কী ক্লাস হতে যাচ্ছে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।